গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, অভ্যেস। কলিকাতার উপকণ্ঠে এই আধা শহর মিউনিসিপ্যালিটির আয় যতই থাক, ব্যবস্থা ভালো করিবার উপায় নাই। জল তাহাকে লইতে হয় কলিকাতা কর্পোরেশনের নিকট হইতে ভিক্ষা করিয়া। ফলে যুদ্ধের হিড়িকে লোক যথেষ্ট বাড়িলেও জল বাড়ে নাই। বাড়িতে কল দিবার কোনো উপায় নাই, সুতরাং অধিকাংশ লোককেই রাস্তার কলের দিকে চাহিয়া থাকিতে হয়। আর সেখানে দিন দিন বালতি ও ঘড়া যত বাড়িতেছে, জলের চাপ ততই যাইতেছে কমিয়া। এই উপলক্ষে ভোর হইতে রাত্রি 12টা পর্যন্ত ঝগড়া ঝাঁটি ও গালাগালির অন্ত থাকে না। ইহার মধ্যে মনোহরেরই চাহিদা সবচেয়ে বেশি। সেই সকলের চেয়ে বেশি বাড়িতে জল যোগায়। রাত 4টা না বাজিতে বাজিতে সে গোটা 20-25 বালতি ও ঘড়া লইয়া আসিয়া মোড়ের কলটা দখল করিয়া বসে, এবং সেই ঘড়া বালতির সংখ্যা বেলা বাড়িবার সঙ্গে সঙ্গে বাড়িতেই থাকে। মোড়ের একটা কলটা সর্বাপেক্ষা নিচু বলিয়া ইহাতেই একটু যা তোড়ে জল পড়ে, সুতরাং সকলেরই লোভ এই দিকে। অথচ কাহারও খেসিবার উপায় নাই। দূর হইতে অপর কাহারও ঘড়া দেখিলেই সে জ্বলিয়া ওঠে। আহ মর, এত কল রয়েছে চারিদিকে, যেতে পারো না? সকলকার দরকার এই কলটিতে। কেন, অন্য কলে কি জল পড়ে? আর এটাতে মধু? থাকো বসে, আমার এই সবগুলো না ভরতে হলে আর পাচ্ছ না। কেহ কেহ হয়তো মৃদু প্রতিবাদ জানাইতে যায়, তুমি একা অতগুলো নেবে আর সবাই বসে থাকবে? আর রক্ষে থাকে না। মনোহর একেবারে খেপিয়া যায়। আমি কটায় এসেছি জানো? সে রাত 4টে, তখন তোমার অর্ধেক রাত্রির। আমার যতগুলো দরকার ততগুলো এনেছি। কোম্পানির তো এমন নিয়ম নেই যে কেউ এক বালতির বেশি জল নিতে পারবে না। তুমি বা 2 হাতে 2টো বালতি কেন এনেছো শুনি? হয়তো ইহারও জবাব দেওয়া চলিত, কিন্তু মনোহরকে কেহ ঘাঁটাইতে সাহস করে না। তাহার 42 ইঞ্চি চওড়া ছাতি, কঠিন ও বেশিবহুল বাহুর দিকে চাহিলে অনেকেরই মুখের কথা মুখে আটকাইয়া যায়। তাহার একটা পা খোড়া, কি একটা অপারেশনের ফলে ছোট হইয়া গিয়াছে। কিন্তু তাহাতে তাহার গায়ের জোর তো কমেই নাই। ক্ষিপ্র গতিতে চলার অভ্যেসও তাহার প্রায় আগেকার মতোই আছে। 2টো কেরোসিনের টিন বোঝায় জল মাকে চাপাইয়া সে এত দ্রুত গতিতে যাওয়া আসা করিত যে অনেক সুস্থ দেহ তরুণও বোধ করি তাহার সহিত পাল্লা দিতে পারিত না। এই মনোহরের ইতিহাস অতি বিচিত্র। প্রথম বয়সে ছিল গুন্ডা, বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে পরিণত হয় চোরে। এমন কোনো চুরি জানা নাই যাহা করিয়া সে জেলে না গিয়াছে। পকেট কাটা, বাক্স ভাঙা, ট্রেনে চুরি, সিঁধ, কিছুই বাদ নাই। জেলও 5 সপ্তাহ হইতে শুরু করিয়া 1.5 বছর পর্যন্ত অনেকবার অনেক রকমই খাটিয়াছে। কিন্তু হঠাৎ প্রায় বৎসর 5 হইতে সে একেবারে সাধুভাবে জীবনযাপন শুরু করিয়াছে। যদিচ জেলের ভয় তাহার কারণ নয়। একবার জেল হইতে বাহির হইয়াই তাহার মায়ের অনুগ্রহ হয়। সে সময় তাহার মুখে জল দিবার কোনো লোক ছিল না। সঙ্গীরা কঠিন রোগ দেখিয়া সরিয়া পড়িয়াছিল। বাড়িতেও কেহ ছিল না। মা তো কবে মারা গিয়েছিলেন। থাকার মধ্যে ছিলেন এক মাসিমা। মনোহর সুস্থ অবস্থায় কখনো তাহার খোঁজ লয় নাই, কিন্তু তিনি অসুখের খবর পাইয়া আসিয়া হাজির হইলেন এবং সেবা করিয়া সুস্থ করিলেন। এই সময় কৃতজ্ঞতার এক দুর্বল মুহূর্তে মনোহর মাসির হাঁটুতে হাত দিয়া শপথ করিয়া ফেলিয়াছিল যে সে জীবনে আর চুরি করিবে না। কিন্তু তাই বলিয়া অত তুচ্ছ কারণে মনোহর সত্যই চুরি ছাড়ে নাই। সুস্থ হইয়া উঠিবার পর যথারীতি একদিন সদলে বাহির হইয়াছিল। বড়লোকের বাড়িও একটা ভালো মতো পাওয়া গিয়াছিল, কিন্তু সব গোলমাল হইয়া গেল ফিরিবার সময়ে। বাড়ির কোনো লোক কি একটা শব্দ পাইয়া জাগিয়া ওঠে। তখন তাড়াতাড়ি পলায়নের সময় পাঁচিল ডিঙাইতে গিয়া মনোহর পড়িয়া পা ভাঙিয়া ফেলিল। ধরা পড়িয়া মারও খাইল প্রচুর। তারপর হাসপাতালে দীর্ঘদিন থাকিয়া পা অপারেশন করিয়া ভালো হইল বটে, কিন্তু জন্মের মতো
স্বচ্ছন্দ গতি হারাইতে হইল। সেই শেষ। মাসির হাঁটু ধরিয়া শপথের সঙ্গে নিজের হাঁটু ভাঙার একটা যোগাযোগ করিয়া লইয়া মনোহর সত্যই কাজটা ছাড়িয়া দেয়। দলের লোক কত সাধিয়াছে, কত প্রলোভন দেখাইয়াছে, কিন্তু মনোহর অটল, আর সে কোনো মতেই পাপের পথে পা দিবে না। পরিশ্রম করিয়া যদি শুধু নুন ভাত জোটে তো তাই অমৃত, আর না। অবশ্য তাহাতে যে মনোহরের খুব বেশি দুঃখ আছে তা নয়। জল তুলিয়া সে যা টাকা পায় তাহাতে তাহার নিজের খরচা চালাইয়াও 2-4 টাকা হাতে জমিয়াছে। আগে অত টাকা রোজগার করিত, কিন্তু থাকিত না একটি পয়সা। এখন নেশা নাই, কোনো বদ খেয়াল নাই, একটি প্রাণী শুধু, খাইতে আর কত পয়সা লাগে। কিন্তু এখন এই দুঃখটাই হয়েছে তার প্রবল। একা সে আর যেন থাকিতে পারে না। সারাদিনের পরিশ্রমের পর দুপোহরে গিয়া রাঁধিতে বসা কিংবা রাত্রে অন্ধকার ঘরে ফিরিয়া চুপচাপ শুইয়া থাকা, দুইটাই সমান বেদনাদায়ক হইয়া উঠিয়াছে তাহার কাছে। দুটি রাধা ভাত এবং একটু সেবার জন্য তাহার মন লালায়িত হইয়া উঠিয়াছে। সে আফিং ধরিয়াছে বহুকাল, কিন্তু সে নেশাও তাহার বাসা বাঁধিবার নেশাকে দূর করিতে পারিতেছে না। অবশ্য বাসা সে যে যেমন তেমন করিয়া বাঁধিতে পারে না তাহা নয়। বিস্তর যুবতী ঝি তাহারই আশেপাশে থাকে, উহাদের মধ্যে কাহারও সহিত ঘর করা তাহার পক্ষে অসম্ভব হইত না। একটু চেষ্টা করিলেই হয়তো হইত, কিন্তু অবৈধ কিছুর মধ্যেই তাহার আর যাইবার ইচ্ছা নাই। যে বাসার আশা তাহার শৈশবেই ঘুচিয়া গিয়াছে, যে জীবনকে সে নিজে ইচ্ছা করিয়া বহুদিন পশ্চাতে ফেলিয়া আসিয়াছে, আজ তাহারই জন্য তার সমস্ত প্রাণ তৃষ্ণার্ত, সমস্ত অন্তর লালায়িত। সে চায় একটি বালিকা বধূ, একান্তভাবে তাহার উপরই নির্ভরশীলা, পতিগত প্রাণা একটি বধূ, আর ছোট্ট একটি নীড়। অন্য কিছুতে তাহার আসক্তি নাই। ইহারে অভাবে সমস্ত জীবন যেন দিন দিন বিষাদ বিবর্ণ হইয়া উঠিতেছে। অথচ বয়স যে তাহার হইয়াছে তাহাতেও কোনো সন্দেহ নাই। ঠিক হিসাব সে রাখে নাই, তবে ঝাপসা ঝাপসা যতটা মনে আছে 40 সে কবে পার হইয়াছে। দেহ সুস্থ এবং সবল আছে, হয়তো এখনো অনেক দিনই থাকিবে, কিন্তু কন্যার বাপ কি সেটা হিসাব করিবে? তাছাড়া যে কুৎসিত ইতিহাস তাহার জীবনের সহিত জড়াইয়া আছে। জেলখানা একবার নয়, বারবার। তাহার সহিত গুন্ডামি, নেশা এসব তো আছেই। যেসব পাপ সে করে নাই কখনো, সেগুলির অপবাদও তাহার নামের সহিত যুক্ত হইয়াছে। 2-1বার সে দরিদ্র পিতাদের কাছে ইঙ্গিতে কথাটা যে না পারিতে গিয়াছে তাহা নয়, কিন্তু তাহারা আভাস মাত্রে শিহরিয়া উঠিয়াছে। না, সে আশার কোথাও নাই। অথচ আশা যে নাই এ কথাটাও সে মানিতে চায় না কিছুতেই। মধ্যে মধ্যে সে আপন মনেই প্রতিপক্ষ খাড়া করিয়া তর্ক করে। কত ভদ্রলোকের ছেলে তো প্রথম বয়সে উচ্ছৃঙ্খল থাকে, কত কুৎসিত ব্যাধি ধরাইয়া বসে, তবু তাহারা ভদ্র হইতে চাহিলেই তাহাদের চারিদিক খোলা, কন্যাও পাওয়া যায়, বিবাহও হয়। তাহাদের বিবাহেও বাজনা বাদ্য বাজে, সুন্দরী বধূও পাওয়া যায়। শুধু তাহার বেলাতেই কি ব্যাপারটা এত অসম্ভব? চুরি চুরি করে না কে? বাবুরা যে অফিস হইতে গাদা গাদা কাগজ পেন্সিল হইতে শুরু করিয়া টাকা পর্যন্ত আনে, সেগুলি কি তাহারা বলিয়া লইয়া আসে? সেটা কি চুরি নয়? তফাতের মধ্যে শুধু তো এই যে সে জেল খাটিয়াছে, তাহারা খাটে নাই। আর তাই বা কি? ওই তো ওপাড়ার বঙ্কু মজুমদার ব্যাংক হইতে 70,000 টাকা মারিয়া 2 বৎসর জেল খাটিয়া আসিল। সে কথা কে মনে রাখিয়াছে? এখন দিব্যি সিগারেট ধরাইয়া সমাজে গিয়া বসে, বড় বড় কথা বলে, সম্ভ্রান্ত ঘরেই ছেলে মেয়েদের বিবাহ দিয়াছে। শুধু মনোহরের বেলাতেই কি যত কিছু অসম্ভব? কিন্তু এসব তর্কে কোনো লাভ হয় না, পথ কোথাও পাওয়া যায় না, শুধু অন্তরটা আরও ক্ষত বিক্ষত হয় মাত্র। অনেক ভাবিয়া একবার সে তাহার একমাত্র জীবিতা আত্মীয়া তাহার মাসতুতো বোনের কাছে চিঠি লিখিয়াছিল। প্রায় 20 দিন পর
বোন সে চিঠির জবাবে লিখিল, মেয়ে অনেক আছে, কিন্তু কেউ তোমাকে দিতে চায় না। একটি মেয়ে আছে, তার বাপ একজনকে খুন করে ফাঁসি গিয়াছে। মেয়ে এখন মামার বাড়ি থাকে। মামাটাও নেশাখোর। সে এখন দাও বুঝে 500 টাকা পণ চায়। 500 টাকা? মনোহরের তালু পর্যন্ত শুকাইয়া যায়। টাকা তাহার জমিয়াছে বটে, কিন্তু সে 200 টাকাও পুরা হইবে না। যত কষ্ট করিয়া সে দিন কাটাক, আরও 300 টাকা জমিতে অন্তত 2টি বছর সময় লাগিবে। ততদিনে বয়স যাইবে আরও বাড়িয়া, আর ওই মেয়েটাই কি তখনও পর্যন্ত অপেক্ষা করিয়া থাকিবে? অথচ একদিন ছিল যে 500 টাকা সে 1 ঘন্টার মধ্যে উপার্জন করিয়াছে, এবং খরচ করিবার সময় 5 মিনিটও ভাবে নাই। পৃথিবীতে সৎ পথে চলাই কঠিন। মানুষ কুপথ হইতে সুপথে আসিতে চাহিলে মানুষই তাহাকে আসিতে দেয় না। একটা দুঃসহ দুর্নিবার ক্রোধ তাহার কণ্ঠ পর্যন্ত ঠেলিয়া ওঠে। হাতের পেশিগুলি নিষ্পিস করিতে থাকে যেন। প্রাণপণ শক্তিতে সে নিজেকে শান্ত করিয়া রাখে। না, অসৎ পথে আর না। এ জীবন যদি এমনি নিঃসঙ্গ অবস্থাতে কাটিয়া যায়, চিরকাল যদি এই মরুভূমিতে কাটাইতে হয়, তবুও না। অবশ্য হাল সে ছাড়ে নাই একেবারে। সেদিনও ত্রৈলোক্য ঘরমের কাছে কথাটা পাড়িয়াছিল ইঙ্গিতে। ত্রৈলোক্য তাহার স্বজাতি নয়, তবে বৈষ্ণব। মনোহর বৈষ্ণব হতে রাজি আছে, যদি তাহার 12 বছরের মেয়ে মালতীকে পাওয়া যায়। একদিন মৎসবের খরচ, কন্যাকে রূপোর চুড়ি ও ত্রৈলোক্যকে 100টি টাকা নগদ দিতে সে রাজি আছে। ত্রৈলোক্য অবশ্য প্রথমটা লোভে পড়িয়াছিল, কিন্তু পরের দিন ভোরবেলা আসিয়া বলিয়া গেল, মালুর মা বুঝলে মনোহরদা কিছুতেই রাজি নয়, বলে তার চেয়ে মেয়ের গলায় কলসি দিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব। তাহার একটু চুপ করিয়া থাকিয়া বলে, মেয়ে মানুষ জাতটাই অমনি, বুঝলে না মনোহরদা, ওদের নাই দিতে নেই। অর্থহীন একটা হাসি হাসিয়া ত্রৈলোক্য চলিয়া যায় নিজের কাজে। মনোহরের ইচ্ছে হয় জলশুদ্ধ ঘড়াটা পেছন হইতে বসাইয়া দেয় তার মাথায়। সে অনেকক্ষণ গুম খাইয়া বসিয়া রহিল। বালতিতে জল ভরিয়া বহিয়া যাইতে লাগিল। তবু অন্য বালতি বসাইবার কথা তাহার মনে পড়িল না। ত্রৈলোক্য নিমরাজি হওয়াতে কাল হইতে সে অনেক আশাই করিয়াছিল মনে মনে। আজ সে সমস্ত যেন তাসের বাড়ির মতোই ভূমিসাৎ হইয়া গেল। মালতী দেখিতে ভালো নয়, তবু তাহাকে কেন্দ্র করিয়াই কাল সে কত কি কল্পনা করিয়াছে। সহসা পেছন হইতে কাহার মিষ্ট কণ্ঠের হাসিতে তার চমক ভাঙিল। ও কি মনোহর, জল যে গড়িয়ে যাচ্ছে, কি ভাবছ বসে বসে? ঘুমোচ্ছ নাকি? অপ্রতিভ মনোহর তাড়াতাড়ি একটা ঘড়া বসাইয়া দিল। পেছনে কখন যে গীতা আসিয়া দাঁড়াইয়াছে তাহা সে টের পায় নাই। গীতা ব্রাহ্মণদের মেয়ে, এই পাড়াতেই তাহার বাড়ি। বছর 12-13 ফুটফুটে মেয়ে, ভারী চঞ্চল। একমাত্র সেই এ কলে স্বচ্ছন্দে জল তুলিতে পায়। মনোহরের সঙ্গে তাহার ভাব হইয়া গিয়াছে। শুধু যে সে জল তুলিবার অধিকার পাইয়াছে তাহাই নয়, অনেক সময় ভারী ঘড়া কি বালতি দেখিলে মনোহর স্বেচ্ছায় তাহার বাড়িতে পৌঁছিয়া দিয়া আসে। তাছাড়া টোপাকুল বা আমরার আবদার তো আছেই। সে প্রায়ই মনোহরকে বিভিন্ন গাছ হইতে সংগ্রহ করিয়া যোগাইতে হয়। কি ভাবছিলে মনোহর, বিয়ের কথা নাকি? আশ্চর্য! মনোহর চমকাইয়া ওঠে। মেয়েটা হাত গণিতে জানে নাকি? সে যেন একটু অপ্রতিভ হইয়া বলে, না গো দিদিমণি, আমার আবার এই বুড়ো বয়সে নাকি বিয়ের চিনতে? আমার আর কি বিয়ের বয়স আছে? যেন একটু উৎসুক দৃষ্টিতেই মনোহর তাকায়। কিন্তু যে উত্তরটির জন্য সে অপেক্ষা করিতেছিল সে উত্তর আর আসে না। গীতা অন্য কথায় চলিয়া যায়, বলে, আমার নতুন হার গড়িয়ে এসেছে জানো মনোহরদা, এই যে। সে কলার লাগানো জামার মধ্য হইতে নতুন হারটা বাহির করিয়া দেখায়। আজকালকার হাল ফ্যাশনের হার, চাকচিক্য যতটা, ওজন ততটা নয়। চোখে চোখে একটা হিসাব করিয়া লইয়া মনোহর বলে, তোমার বাবার অনেক পয়সা হয়েছে বলো,
তা 2 ভরির তো কম নয় হারটা, প্রায় 250 টাকার ধাক্কা। গীতা আশ্চর্য হইয়া বলে, কি করে জানলে বলো তো? ঠিক 2 ভরি আছে, 2 ভরি 1 আনা। পয়সা হয়েছে না ছাই। বাবার সময় খুব খারাপ যাচ্ছে, জানো, অফিস থেকে আগে উপরি পেত, এখন আর পায় না। তবু করালে কি করবে, আমার বিয়ে দিতে হবে তো। একখানা একখানা করে না করে রাখলে একসঙ্গে অত পাবে কোথায়? এই তাই অফিস থেকে ধার করেছে, মাসে মাসে তারা কেটে নেবে। পাকা গিন্নির মতোই কথাগুলি গীতা এক নিঃশ্বাসে বলিয়া গেল। মনোহর তাহার মুখের দিকে চাহিয়া কথাগুলি যেন গিলিতেছিল। এখন একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বালতিটা বদলাইয়া দিল। এটুকু মেয়ে, তাহারে এখন হইতে বিবাহের ভাবনা, তাহার তো তবু সারা জীবনই পড়িয়া আছে। কিন্তু মনোহর বয়স 50 পার হইতে চলিল, এখনও তাহার বিবাহের সম্ভাবনা সুদূর পরাহত। ফাঁসি কাঠের আসামির মেয়ে, সেও 500 টাকা পঞ্চায়। আশ্চর্য! সে কি আরও হীন? সেদিন মনোহর দুপুরবেলা আর রান্না করিল না, আনা 2-এর মুড়ি আনিয়া খাইয়া শুইয়া পড়িল। ঝি ননির মা পাশের ঘরে থাকে, সে হাঁকিয়া জিজ্ঞাসা করিল, কি গো দাদা, আদলে না? না রে ননির মা, শরীরটা ভালো নেই আজ। উটি ঘটছি আমি, 2খানা চলবে নাকি? না, থাক। আসল কথা, আজ আর তাহার কিছুই ভালো লাগিতেছিল না। এইভাবে চিরটা কাল কাটিয়া গেল সত্য কথা, কিন্তু তখনও সেটা চিরকালের ব্যবস্থা বলিয়া জানা যায় নাই বলিয়াই সহিয়াছিল। আজ সমস্ত আশা লোপ পাইবার পর মনে হইতেছে যেন এই ক্ষুদ্র কুটিরের শূন্যতায় তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিয়াছে। অথচ তাহার মনে পড়িল, আজ হইতে অনেক বছর আগে, তাহার 18 বছর বয়সের সময় যখন সে চটকলের কাজে ঢোকে, তখন কত সম্বন্ধই আসিত তাহার। চাল নাই, চুলা নাই, মা দাসী বৃত্তি করে, তাহা জানিয়াও কত মেয়ের বাপ হাঁটাহাঁটি করিয়াছে। আর আজ ইচ্ছা করিলেই সে 200 টাকা বাহির করিতে পারে, সমস্তই সৎপথে উপার্জিত টাকা। মাত্র এই গত 3 বৎসরে জমিয়াছে, তাও সে তেমন কাজে মন দেয় নাই, তাই নহিলে আরও হয়তো জমিত। ঘুরিয়া ফিরিয়া গীতার কথাতেই মন চলিয়া আসে। ওইটুকু মেয়ে হয়তো 12 বছরও পূর্ণ হয় নাই। ভদ্রঘরের হিসাবে বিবাহের বয়স আসিতে এখনও অন্তত 4-5 বৎসর দেরি। এখন হইতেই তাহার জন্য গহনা গড়ানো শুরু হইল। অত সুন্দর মেয়ে হয়তো 1 পয়সাও কেহ লহিবে না। এই তো কত বিবাহ সে দেখিল চোখের সামনেই। ঘর হইতে টাকা খরচ করিয়া বরপক্ষ সুন্দর মেয়ে লইয়া গেলেন, আর তাও এত তাড়াই বা কিসের? এ শুধু গীতার বাপের সোনা জমানো, পাছে লোকের চোখ টাটায়, সেই জন্য এখন হইতেই কন্যাদায়ের দোহাই পাড়া। বেশ হাটটি। মনোহরের চোখের সামনে কটকে কাজ করা হাড়ের ছবিটা ভাসিয়া উঠিল। মন্দ নয়, টাকাও জমানো হয়, অথচ একটি সুন্দর জিনিসও কাছে থাকে। মজুরি কিছু যায় বটে, কিন্তু তেমনি সোনা ঘরে থাকে, সেটা তো কম কথা নয়। সে যদি প্রথম হইতে বুদ্ধির কাজ করিয়া ওরকম 2-1টা গহনা গড়াইয়া রাখিত, তাহা হইলে আজ সোনার দামি বাড়িয়া তাহার 500 টাকা জমিয়া যাইত। চাইকে সোনার গহনা দেখিলে কন্যার অভিভাবকরা পণের হিসাবটাও একটু নরম করিয়া ধরিত। এখনও বোধ হয় ওই রকম সোনার গহনা মেয়ে বা মেয়ের মায়ের চোখের সামনে ধরিলে রাজি করানো যায়। খুনি আসামির মেয়েকে বিবাহ করিবার ইচ্ছা তাহার নাই, কিন্তু ত্রৈলোক্যের স্ত্রীকে অমনি একটি গহনা নগদ 200 টাকা পণ যদি সে দেয় এবং বিবাহে আর 100 টাকা ব্যয় করে, তাহা হইলে বোধ হয় আর সে আপত্তি করিবে না। কিন্তু উপায় কি? 200 টাকার মধ্যে 100 টাকা খরচের জন্য বাদ দিলে থাকে মাত্র 100 টাকা। ছোট একখানা গহনাতে শেষ হইয়া যাইবে, পণের টাকা আর থাকে না। ভাবিতে ভাবিতে মনোহরের মাথা গরম হইয়া উঠিল। সে আর শুইয়া থাকিতে না পারিয়া দরজা বন্ধ করিয়া গুপ্তস্থান হইতে টাকাগুলি বাহির করিয়া গণিতে বসিল। না, বাড়িবার কোনো সম্ভাবনাই নাই। 200 টাকার উপর আর মাত্র 11টি টাকা জমিয়াছে।
আগামী মাসের মাহিনা হইতে যদি সে কোনো মতে নুন ভাত খাইয়াও বাকিটা রাখে, তাহা হইলে আর 13-14 টাকা জমিয়া 100-200 পূর্ণ হইতে পারে। কিন্তু তারপর অকস্মাৎ তাহার মাথায় যেন রক্ত চড়িতে লাগিল। যে চিন্তা ছিল আবছায়া অবস্থায় মনের নিভৃততম প্রদেশে, এখন তাহাই সবেগে মাথা তুলিয়া দাঁড়াইল। ওই গীতার হাটটির দাম 250 টাকা প্রায়। দুইয়ে মিলাইলে কিছু কম 400 টাকা হয়। সে অনেক টাকা। ত্রৈলোক্যের মেয়ে মালতীকে পাইবার আশা তাহা হইলে বোধহয় আর অসম্ভব হয় না। না না, চুরি আর সে করিবে না, কিছুতেই না। সে যেন হাঁপাইয়া উঠিল। টাকা কয়টা তুলিয়া রাখিয়া দ্বার খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। না, এসব চিন্তাও খারাপ। বালতিতে রাখা জল হইতে খানিকটা লইয়া মাথায় থাবড়াইতে লাগিল এবং প্রায় অর্ধস্ফুট স্বরেই আপন মনে বলিতে লাগিল, না না, সে আমি পারব না। বেলা তখন অপরাহ্নের দিকে ঢলিয়াছে। গাছের ছায়া দেখিয়া বুঝিল কলের জল আসিবার আর দেরি নাই। বালতি টিন লইয়া হাজির হইতে হইতেই জল আসিয়া পড়িবে। সে আর দাঁড়াইল না। সন্ধ্যার সময় ফিরিয়াও মনোহর রান্না চাপাইল না। প্রতিবেশিনীদের প্রশ্নের জবাবে শরীর খারাপের দোহাই দিল, কিন্তু ঘুমও আসিল না কিছুতে। অনেকক্ষণ ঘরে শুইয়া থাকিবার পর গভীর রাত্রে উঠিয়া ত্রৈলোক্যদের বাড়িতে গিয়া হাঁক দিল, ওহে ঘরামি, বাড়ি আছো নাকি? ত্রৈলোক্য একটু বিস্মিত হইল, বোধ হয় কিছু ভয়ও পাইল। ঘরের কপাটটা ধরিয়াই প্রশ্ন করিল, ব্যাপার কি মনোহরদা, এত রাতে? মনোহর শুষ্ক হাসি হাসিয়া কহিল, কেন, আসতে কি নেই? শোনো শোনো, বাইরে এসো। তারপর গলা নামাইয়া কহিল, গিন্নিকে যদি আর কিছু কবুল করি, রাজি হবে? ত্রৈলোক্য কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, কিসের রাজি? বিয়ের? কি কবুল করবে? ধরো তোমার গিন্নিকে যদি একটা সোনার কিছু গড়িয়ে দেই, ছোটোখাটো গয়না। আমার বউকে যা দেবার তা আমি দেবই, তাছাড়াও যদি ওটা দেই। ত্রৈলোক্যের দৃষ্টি বিস্ফারিত হইয়া উঠিল। মনোহর টাকা জমাইয়াছে তাহা সে আগেই বুঝিয়াছিল, কিন্তু সে যে এত টাকা তাহা ধারণাও করিতে পারে নাই। সোনার গহনা, বিশ্বাস এই সময়ে? সে একটু পরে ঢোক গিলিয়া কহিল, দেখি ভাই বলে, তা কি গহনা বলবো? মনোহর চলিতে চলিতে বলিয়া গেল, সে যা হয় হবে, 1.5 ভরি টাকা আন্দাজ যা হয়। ঘরে ফিরিয়া সাবধানে কপাট বন্ধ করিয়া মনোহর আলো জ্বালিল। কোমরে জড়ানো কোচার কাপড়ের খাঁজে তখনও গীতার হাড় ছড়াটা রহিয়াছে। সে একবার বাহির করিয়া আলোতে মিলিয়া ধরিল। সুন্দর নকশার মিনা, দেখিলে চোখ জুড়াইয়া যায়। কিন্তু এ হারটি কাহাকেও দেওয়া চলিবে না। মনোহর অনেক দিনের দাগি চোর, এটা সে বেশ জানে যে সোনা গালাইয়া ফেলিলেই চিহ্ন চলিয়া যায়। একটা নিঃশ্বাস ফেলিয়া সে উঠিয়া পড়িল। তারপর সাবধানে ঘরের কোণে ইঁদুরের তোলা মাটির স্তূপের মধ্যে হাড়টা পুঁতিয়া রাখিয়া আলোটা নিভাইয়া শুইয়া পড়িল। শুইল বটে, কিন্তু ঘুমাইতে পারিল না। বহুক্ষণ বিছানায় শুইয়া ছটফট করিবার পর আবার বাহিরের দাওয়ায় আসিয়া বসিল। চুরি করিতে সে যায় নাই, ঈশ্বর জানেন সে কথা। সন্ধ্যার আবছায়ায় শেষ যেবার গীতা জল ভরিতে আসে, সে সময় জামার খাঁচ দিয়া সোনার নতুন হাটটি চিকচিক করিয়া তার রক্তে যেন কি এক আগুন জ্বালাইয়া দিয়াছিল। তাও সে ঠিক চুরি করিবার চেষ্টা করে নাই। তার মন তখন বলিয়াছিল যে সে শুধু পরখ করিতে চায় যে অতদিনের অভ্যেসটা একবারে গিয়েছে কিনা। তারপর সে তো এক মুহূর্তের ব্যাপার, গীতা বুঝিতেও পারে নাই, সন্দেহও করিতে পারিবে না। কিন্তু হারটা যখন হাতে আসে গেল, তখন আর কোনো মতেই ফিরিয়ে দেওয়া যায় না। তখন হইতে ব্যাপারটা গলার কাঁটার মতো খচখচ করিতেছে। মনোহর অস্থির হইয়া সামনের মাঠে ঘুরিতে লাগিল। সে পাগল হইয়া যাইবে নাকি? চুরি সে অন্তত 500-600 বার করিয়াছে। এককালে পেশায় ছিল ওই, কখনো তো সে অনুতপ্ত হয় নাই।
কত ফুলের মতো সুন্দর ছেলেমেয়ের গলা হইতে সোনার হার খুলিয়া লইয়াছে, কত নিদ্রিতা কুলবধূর অঙ্গ হইতে অলঙ্কার অপহরণ করিয়াছে। কই, তখন তো এত দুশ্চিন্তা হয় নাই, বরং কেমন যেন একটা বিজয় গর্ব অনুভব করিয়াছে। আজ এ কি হইল? ভাঙা হাঁটুর কাজটা খচখচ করিতেছে। এ কি পাপের ফল? কে জানে। যে প্রতিজ্ঞা সে কখনো ভাঙে নাই, এই 2-3 বৎসরের সহস্র প্রলোভনেও না, সে পণ ভাঙিল কিসের জন্য? সে ত্রৈলোক্যের ওই বুচি মেয়েটার জন্য? ঘর সংসার? কিসের ঘর সংসার? বয়স 50-এর কোঠায় গেল প্রায়। এ বয়সে এক ফোঁটা একটা মেয়েকে বিবাহ করিয়া কতদিনই বা সে ঘর করিবে? মিছিমিছি তাহার জন্য সহস্র রকমের ঝঞ্ঝাট এবং অসুবিধা। এ কি কু চাপিল তাহার মাথায়? অথচ অনুশোচনা করিয়া ফল নাই, তাহা সে জানে। চুরি করা যতটা সহজ, ফিরাইয়া দেওয়া ততটা সহজ নয়। গীতার হাসি হাসি মুখ মনে পড়িল। সে মুখের ম্লানিমা কল্পনা করাও যায় না। না, কাজটা সে অন্যায় করিয়াছে, কিন্তু উপায় কি? বরং যে জন্য অন্যায় করিয়াছে সেটাই পাক সে। একুল উকুল দুই নষ্ট করিয়া লাভ নাই। সে জোর করিয়া দাওয়ায় ফিরিয়া আসিয়া তামাক খাইতে বসিল। মনে মনে কল্পনা করিবার চেষ্টা করিল বিবাহের পরের অবস্থা। তামাক নিজেকে সাজিতে হয় না, প্রতিদিনের রান্নার জোগাড় করিতে হয় না, এমনকি বিছানাটাও হয়তো সে তখন ফর্সাই পাইবে। মালতী নিজে খাড় কাচিয়া রৌদ্রে দিয়া সুন্দর করিয়া রাখিবে। না, ঠিকই করিয়াছে সে। গীতার আর কতটুকু ক্ষতি হইবে? বাবা একটা যখন গড়াইয়া দিয়াছে, তখন আরেকটাও দিবে। এই গহনটের জন্য গীতার বিবাহ আটকাইবে না, বরং তাহার আটকাইবে। বিশেষত গীতার সময় আছে, মনোহরের নাই। সে তামাকটা শেষ করিয়া বেশ করিয়া মাথায় খানিকটা জল থাবড়াইয়া শুইতে গেল। পরের দিন ভালো করিয়া ফর্সা হইবার আগেই কলে আসিয়া উপস্থিত হইল। ম্লান আলো, কিন্তু তাহাতেই গীতার মুখের অপরিসীম শুষ্কতা মনোহরের চোখ এড়াইল না। অন্যদিন হইলে মনোহর নিজেই প্রশ্ন করিত, কি হয়েছে রে গীতা? কিন্তু সেদিন কিছুতেই পারিল না। একবার মাত্র আড়ে চাহিয়াই আবার মাথা হেট করিয়া জল তুলিতে লাগিল। গীতা নিজেই কথাটা পারিল। কাল আমার হাতটা কোথায় হারিয়ে গেছে মনোহর। কণ্ঠস্বর অত্যন্ত করুণ, যেন মনে হয় কিছু আগেই সে কাঁদিয়াছে। মনোহর চমকে উঠিয়া বলিল, সে কি? কোথা হারালো? কি করে? কি জানি, বিকেলেও গলায় ছিল জানি, একবার হাত দিয়ে দেখেছি, তারপর সন্ধ্যা থেকে আর খুঁজে পাচ্ছি না। নতুন হার, খুলে পড়ে যাবারও তো কথা নয়। তারপর একটু থামিয়া কহিল, বাবা নতুন হার বারণ করেছিল পড়তে, কেন যে মরতে পড়লুম। আমি বলেছিলাম 5-6 দিন অন্তত পড়ি, তারপর খুলে রাখবো। বাবা কি মারলে, দেখো না এখনো সব কালশিটে পড়ে আছে। সে তাহার সুগোল শুভ্র বাহুমূল মনোহরের চোখের সামনে মেলিয়া ধরিল। সত্যই বোধহয় পাখা কি বেতের ঘা মারা হইয়াছিল। সেই তাকে তাকে রক্ত জমিয়া কালশিটে পড়িয়া গিয়াছে। কাঁদিয়া কাঁদিয়া তাহার চোখ দুইটি হইয়া উঠিয়াছে লাল, চোখের কোলে কালি পড়িয়া গেছে। এখনো মনোহরের মুখের দিকে চাহিয়া কাঁদিয়া উঠিল, কহিল, বাবা আবারও মারবে মনোহর? আমি আর সইতে পারছি না। বাবা বলেছে খুঁজে দেখতে। কোথায় খুঁজব? বাড়িতে সব খুঁজেছি। মনোহর নতমুখে জলের খরাটা বদলাইয়া দিয়া কহিল, কাল সাঁঝের বেলা জল নিয়ে যেতে এ পাশের নালির পাকের মধ্যে পড়ে যায়নি তো? গীতার মুখ নিমেষে উজ্জ্বল হইয়া উঠিল। সে কহিল, তা পড়তে পারে না, খুঁজে দেখব একবার, না হয় চান করব। মনোহর অন্যমনস্কভাবে গীতার মুখের দিকে চাহিয়াছিল। হঠাৎ যেন তন্দ্রা ভাঙিয়া কহিল, না, তোমাকে আর নর্দমা ঘাটতে হবে না গীতাদি, আমি জলটা জোগানো হলে খুঁজে দেখব। জল জোগানো শেষ হইলে নিজের বাসারও জল রাখিয়া আসিয়া মনোহর নর্দমায় নামিল। দেখা গেল মনোহরের অনুমানই সত্য। সত্যই কোড়া কাটিয়া কি করিয়া হাতটা পাকে পড়িয়া
পুতিয়া গিয়াছিল, একটু খোঁজ করিতেই পাওয়া গেল। গীতার বাবা মনোহরকে 5টা টাকা বকশিস দিলেন। গীতা চুপি চুপি বলিয়া গেল, আমি তোমাকে পেট ভরে সন্দেশ খাওয়াবো মনোহর, যা চাও তাই খাওয়াবো। কিন্তু মনোহর সন্দেশ খাওয়ানো পর্যন্ত অপেক্ষা করিতে পারিল না। কে জানে কেন, ইহার দিন 5-6 পরেই এখানকার সব কাজ ছাড়িয়া দিয়া সে নৈহাটি চলিয়া গেল। এখন নাকি সেখানে সে জল যোগায়। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প অভ্যেস। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।